হয়, একটা ভিও করতে পারি, আবার দুই দিক থেকেও ভি করতে পারি। তাহলে এইটা হলো সিঙ্গেল ভি, এইটা হলো ডাবল ভি। যেহেতু মুখোমুখি রেখে করলাম, তোমরা বার্ড জয়েন্ট আর ল্যাপ জয়েন্ট শিখেছো। প্লেট দুইটা যখন মুখোমুখি করছি, প্লেট দিয়েছিলাম তখন সেটাকে বার্ড জয়েন্ট বলছিলাম, আর একটা প্লেটের উপর একটা যখন ল্যাপ করে ফেলছিলাম তখন এটাকে বলছিলাম ল্যাপ জয়েন্ট। ঠিক একইভাবে ওয়েল্ডিং এও বার্ড জয়েন্ট হইতে পারে, ল্যাপ জয়েন্ট হতে পারে। কেমন? তো এখানে যদি একটা করে ভি করি, একটা প্লেটের একদিক থেকে শুধু ভি করে ম্যাটেরিয়াল মানে ইলেকট্রোডটা ধরি, তাহলে আশেপাশের ম্যাটেরিয়ালটা গলে এখানে এরকম হয়ে গেল, সেটাকে বলছি সিঙ্গেল ভি বার্ড জয়েন্ট। আর যদি দুই পাশ থেকেই করি, স্ট্রেংথ যদি না কোলায়, পুরোটাই যদি যেতে হয়, তাহলে এটাকে বলি ডাবল ভি বার্ড জয়েন্ট। আরেকটা পার্ট আছে একটু আগে যেটা আমরা দেখে আসলাম, যখন এরকম যে সাইড দিয়ে কাজ করতেছি, যদি এরকম সাইড দিয়ে কাজ করি, এটাকে বলে ফিলেট ওয়েল্ড। সাইড দিয়ে যদি করি ফিলেট ওয়েল, এখানে সাইড দিয়ে করছে। আর যদি এন্ডে করি, এন্ডে মানে আবার দেখাচ্ছে এখানে, যদি এই এন্ডে যদি করতাম, এটাও ফিলেট ওয়েল, বাট এটা এন্ড ফিলেট ওয়েল। একটা হচ্ছে ট্রান্সভার্স, আর এন্ড ফিলেট ওয়েল পরে আর কি। ফিলেট মানে হচ্ছে একটা প্লেটের থিকনেস বরাবর করলাম। কেমন? এখন বাট নিয়ে আমরা একটু কথা বলতে চাই। ধরো যে এই প্লেটটা পারপেন্ডিকুলার পেপারটা অনেক লম্বা আছে, লম্বা থাকার কারণে একটা সিঙ্গেল ভি করলাম, তাহলে ওয়েল করলাম। ওয়েলটা করলে যেমন এটা লম্বা বরাবর যাচ্ছে, যদি লেন্থ এল হয় তাহলে এল পরিমাণ লেন্থ করতে, প্লেটটার যদি চওড়া যদি ধরো যে 10 ইঞ্চি হয়, 20 ইঞ্চি, যতটুকু অতটুকু করলাম, তাহলে স্ট্রেংথটা হবে এই জয়েন্টের স্ট্রেংথটা হবে স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে স্ট্রেস হচ্ছে অ্যালাউবল স্ট্রেস, এরিয়া হচ্ছে লেন্থ, আর এটা হচ্ছে থিকনেস অফ দ্য যে ওয়েল যতটুকু। তাহলে এই কারণ এই পুরো লম্বা বরাবর এই লেন্থ বরাবর ফেল করবে, তাহলে যে এরিয়া বরাবর ফেল করে সেটাকে বলছি এরিয়া, কারণ এরিয়া আন্ডার দ্য কন্ডিশন যেটা ফেল করে। আর এই প্লেটটা কিন্তু লম্বা, এদিকেও চওড়া আছে, সো আমরা এরিয়া ইনক্রিজ করলেই তো আমরা লোড পাবো, সেটা তোমরা জানো। তো অ্যালাউবল স্ট্রেসটা হবে এরিয়াটার, যেহেতু ওয়েল্ডিংটা গলেই হয়, সেই জন্য বেস ম্যাটেরিয়াল যেই লোহাটাকে আমি গলায় ওয়েল্ড করতেছি, তার যেটা অ্যালাউবল স্ট্রেস, এইটাও তাই হবে। যেহেতু এটা শিয়ার, তোমরা মনে মেকানিক্স অফ সলিডস 1-এ পড়ে আসছো, অ্যালাউবল শিয়ার স্ট্রেস ইউজুয়ালি কম হয়, কারণ অ্যালাউবল শিয়ার স্ট্রেসটা শিয়ারে ফেল করে হঠাৎ করে, সেজন্য সেটা আলাদা কিছু আমরা আসবো একটু পরে। তাহলে আমরা এখানে যা শিখলাম, যদি সিঙ্গেল বি হোক আর ডাবল, যদি অ্যালাউবল এটা টোটাল ফোর্স কত লাগবে ফেল করতে হয়, তাহলে আমরা বলবো অ্যালাউবল স্ট্রেস ইনটু এরিয়া। এরিয়ার অ্যালাউবল স্ট্রেসটা হবে বেস ম্যাটেরিয়ালের অ্যালাউবল স্ট্রেস শেয়ারের, আর এরিয়া হবে এই লাইন বরাবর ফেল করতেছে একটা এরিয়া ক্রস সেকশন, সেটার বরাবর। কেমন? সো আমরা ধরো এটা একটা ফিলেট ওয়েল্ডের কথা, ফিলেট মানে সাইড দিয়ে একটা ফিলেট ওয়েল্ড করলাম। তো যদি এরকম একটা থিকনেস হয়, এটার বেশি থিকনেস আছে, হয়তো একটা কম থিকনেস আর একটা প্লেট লাগালাম, তাহলে এইটাকে আমি একদম এখানে কোনটুকু একদম শেষ মাথা পর্যন্ত করব কিনা এটা আমরা পরে একটু পরে তোমাদেরকে বলবো। ফেলটা করবে তুমি দেখো, এইটা যদি টি হয়, ধরো যে যেহেতু এটা পানির মতো মানে লিকুইড হয়ে যাচ্ছে, তাহলে এইটা অবশ্যই টি হবে, মানে থিকনেসটা এই থিকনেস টি হইলো, ওয়েল্ডেরটাও এটা থিকনেস হবে টি হবে, কারণ এটা একদম ফ্লুইড হয়ে যায় যখন গড়াই, 45 ডিগ্রিতে হয়। তাহলে ফেল করবে কোথায়? যেখানে ইউজুয়ালি এরিয়াটা কম পায় সেখানেই ফেল করবে, কারণ সব জায়গাতেই স্ট্রেস সমান, যেখানে কম ফোর্সে ফেল করে যাবে। তুমি দেখো এটা যদি টি হয়, আর এইটা যদি 40, এইটাও 45 ডিগ্রি যদি টি হয় 45 ডিগ্রি, তাহলে এই মাঝখান দিয়ে একটা সবচেয়ে কম লেন্থ পাবে, এবং যেই লেন্থটার মান হবে, দেখো এটা যদি এল হয়ে থাকে, এটার মান বা টি হয়ে থাকে, এটার মান হবে 40, এটা যে 80 × 45, কারণ এটা 90 ডিগ্রি, cos 45 আর sin 45 দুইটাই হচ্ছে 0.707। তাহলে 0.707 টি, এইটা হবে তোমার এই জায়গা দিয়ে এই ওয়েল্ডিংটা ফেটে যাবে। টিটা কত সেটা তুমি জানবা পরে আমরা বলছি, আবার অ্যালাউবল স্ট্রেস কত সেটাও আমরা বলছি। তার মানে থ্রোট যেটা দিয়ে ফেল করছে, এটা নেদার দেয় যে এই ফিলেটেও ফেল করবে না, এই ফিলেটে ফেল করবে, থ্রোটের মান হবে আইদার টি সাইন 45 ডিগ্রি অথবা টি কস 45, যেটাই করো, মান হচ্ছে 0.707 ইন্টু টি। আর যদি লেন্থ এল হয়, তাহলে এল দ্বারা গুণ করলে এরিয়া যেটা ফেল করতে কি বললাম স্ট্রেস দ্বারা গুণ করলে হবে লোডটা। তো তুমি যদি মনে করো ইউএস ইউনিট বা ইঞ্চে লেখো আর এসআই ইউনিটে মিলিমিটার বা লেখো, তাহলে যেরকম করতে পারো যে স্ট্রেংথ হচ্ছে বা লোডটা হচ্ছে স্ট্রেস ইনটু এরিয়া, তাহলে লোডটা পাবো স্ট্রেস
যদি তোমার 36 গ্রেডের হয় তাহলে 21 কেএসআই, মানে দ্যাট ইজ 21,000 পিএসআই হচ্ছে অ্যালাউবল স্ট্রেস। আর 0.707 টি হচ্ছে তোমার থ্রোট, আর এল হচ্ছে ওয়েল্ডের লেন্থটা, যেদিকে এটা পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড যতটুকু আছে বা স্ক্রিন যতটুকু আছে। তাহলে এখান থেকে তুমি মনে রাখতে পারো, না রাখার কোনো না রাখলেও কিছু আসছে না। 14.9 এল ইন্টু টি, সেটা হবে সরাসরি পি। 14.9 একটা নাম্বার বের হলো। আবার যদি আমি ইয়েতে করি, এসআই ইউনিটে করি, তাহলে ইউজুয়ালি এটা E70 ইলেকট্রোডের নাম, আর এই 36 বলছিলাম 36 গ্রেডে যদি স্টিল হয় তাহলে টাউ অ্যালাউবল হচ্ছে 145, 36 কে 20 দিয়ে ভাগ করলে যা হয়, তাহলে আর এটাকে 0.707 এল ইন্টু, এটা তো হলো তোমার ইউনিট কনভার্সনের। তাহলে এখান থেকে পাবো 103 এল ইন্টু টি। সেখান থেকে আমরা ইউনিট লেন্থ বাড়ি না দরকার নয়, আমার অ্যালাউবল স্ট্রেস হচ্ছে 21 কেএসআই। যদি প্রশ্নে না বলা থাকে তাহলে 21 কেএসআই লিখলাম। এখন কথা হচ্ছে আমি কি পুরোটা ওয়েল করব না কম করব, কোড কি বলতেছে এখানকার ইলেকট্রিক্যাল, এই যে ওয়েল্ডিং এর কোড হচ্ছে AISC। AISC হচ্ছে কোডের নাম, একটু লিখে নেই। AISC বলে আর কি, হ্যাঁ, আমেরিকান ইনস্টিটিউট অফ স্ট্রাকচারাল কন্ট্রোল, আমি সরি, ইনস্টিটিউট অফ স্টিল না, আচ্ছা ওফটা এফ, এখানকার এটা আমরা বলি কর্পোরেশন বলে, স্টিল কনস্ট্রাকশন বলে, সরি। AISC রিকমেন্ডেশনটা আমরা মানি। AISC এখানে বলতেছে যদি এই টিটা, প্লেটের থিকনেসটা 6 মিলিমিটারের চাইতে কম হয়, ইঞ্চে যদি বলি 1/4 ইঞ্চ, অনেকে 2 সুতা বলে, 6 মিলিমিটার চাইতে কম হয় তাহলে পুরা প্লেটের থিকনেসটা, আর একটু আগে বলে গেছিলাম এটা যদি এই ভার্টিক্যালটা যদি টি হয়, হরিজন্টাল ওয়েল্ডের হরিজন্টাল পার্টটা টি হয়, যদি তাই হয় 6 মিলিমিটারের চাইতে কম হয় তাহলে কিন্তু আমাদের পুরাটা মানে ওয়েল্ডের এই ফিলেটের থিকনেস হবে 6 মিলিমিটার। যদি 6 মিলিমিটারের চাইতে বেশি হয় তাহলে আসলে এটা করাটা খুব ডিফিকাল্ট, বা উপরে একটু বাদ থেকে যায়, উপর দিয়ে আবার বৃষ্টি করতে হয়, তাহলে আমাদের AISC বলতেছে তাহলে এখান থেকে 1.5 মিলিমিটার অথবা 1/16 ইঞ্চ, রাউন্ডিং করলে 2 মিলিমিটার হয়, রাউন্ডিং করতে চাই না আমরা, সো কেউ করতেই পারে। যদি বড় থিকনেস হয় 2, না হয় কম থিকনেস হলে সো যদি কম থিকনেস হয়, মানে থিকনেস যদি বেশি হয়, তো 10 মিলিমিটার 12 মিলিমিটার 2 মিলিমিটার বাদ দিব, যদি 8 মিলিমিটার হয় 7 মিলিমিটার হয় বা 6 মিলিমিটার, তখন 1.5 মিলিমিটার বাদ দিয়ে যা হয় 1/16 ইঞ্চ মিনস 1.5 মিলিমিটার বাদ দিলে যেটা হবে সেইটা হবে। ফর এক্সাম্পল আমরা এখানে দেখাইছি যদি থিকনেসটা, প্লেটের থিকনেসটা 1 ইঞ্চি হইতো, তাহলে 1/16 ইঞ্চ বাদ দিলে হবে 15/16 ইঞ্চ। এইটুকুন হচ্ছে আমি ওয়েল্ডিং করব। আর বাকি টি যদি জেনে যাই, একটু আগে আমরা যেটা দেখে আসলাম, টি জেনে গেলে কিন্তু আমরা ফোর্স বের করতে পারি, কেমন। সো আমরা একটা অঙ্ক করতে চাই, দেখো একটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি বাই 3/8 ইঞ্চ অ্যাঙ্গেল, যেখানে যেটা দেখতে অ্যাঙ্গেলটা দেখো, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের সেই অ্যাঙ্গেল 3/8 ইঞ্চি থিকনেস। 3/8 ইঞ্চি মানে কত মিলিমিটার জানো? নিশ্চয়ই 6 মিলিমিটার যে বেশি আছে, সো আমাদের এখানে থিকনেসটা কম হবে। হ্যাঁ, তাহলে এইটা আমাদের হচ্ছে 4 ইঞ্চ, এইটাও 4 ইঞ্চ। এই অ্যাঙ্গেলটাকে হুইচ ইজ টু বি ওয়েল্ডেড টু এ গাসেট প্লেট, এই পুরোটা হচ্ছে প্লেট, একটা প্লেন প্লেট, এই গাসেট প্লেটের সাথে ওয়েল্ডিং করতে হবে। লোডটা দেয়া আছে, এই স্ট্রাকচারাল লোডটা হবে এখানে এই 80 কিপ 80 কিপ অ্যাপ্লাইড অ্যালং ইটস সেন্ট্রয়েড, একদম সিজি দিয়ে যাচ্ছে। তাই যদি যায়, কি বের করতে বলছে, ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য সাইড প্লেট, এই লেন্থটা L2 এর মান কত হবে, L1 এর মান কত হবে, এইটুকুন আমাকে বের করতে হবে। তার মানে এইটা যদি, একটা হচ্ছে হিল, একটা হচ্ছে টো, কারণ একটা তো হিল গোড়ালি আছে আমাদের পায়ের, আর একটা সামনে মাথাটা, এটাকে বলছে টো আর হিল। এটা বলছে ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য সাইড ফিলেট ওয়েলস রিকোয়ার্ড এট দ্য হিল এন্ড টো অফ দ্য অ্যাঙ্গেল ফর এ নন এক্সেন্ট্রিক কানেকশন। নন এক্সেন্ট্রিক কানেকশন মানে সিজি দিয়ে গেলে এটা এক্সেন্ট্রিক হয় না, সেটাই বলে দিচ্ছি। বোথ ওয়েল্ডস আর টু বি সেম সাইজ, মানে থিকনেসটা টিটা ফিলেটের ওয়েল্ডের সাথে সেম হবে,
as the maximum permissible weld at the toe. Assume that the allowable shearing stress through the throat is 21 kS. আমরা যদি বলে আসছিলাম যে ইউজুয়ালি 36 গ্রেডে 21 হয়, যদি না বলে দেয় পরীক্ষার হলে, যদি না বলে দেয় তুমি কিন্তু এসিউম করবা 21। আমরা বলে দিই অনেক সময় এসিউম রিজনেবল ভ্যালু। এটা হলো প্রথম অঙ্কটা করি, তারপরে পরেরটা বি পার্টে পরে আসি। দেখো কি বলছে, তুমি বললা তুমি জানো না যে এখানে এইদিকে কত হবে এইদিকে কত হবে, তুমি দুইটা আবার সমান হবে না, কারণ দুইটা সিমেট্রিক্যাল না। সিমেট্রিক্যাল যদি হয়তো একটা প্লেট হয়তো এই পাশের এই পাশে সমান হইতো, দুইটাই P1 হইতো, দুইটাই P হইতো। যেদিকে সিজিটা যেদিকে থাকে সেদিকে লোড বেশি থাকে, এই জন্য আমরা এই যে P1টা হিল বরাবর একটু বেশি দেখাইলাম, যেটাকে বললাম P1, আর দেখানো যেটা P2। তার মানে আমার তো দুইটা যেহেতু সমান ওয়েল্ড, তাহলে লেন্থটা কেবল ভেরি করবে, কারণ ওয়েল্ডের থিকনেস সমান। তাহলে একটাকে আমরা বললাম L1 আর একটাকে বললাম L2। কিভাবে বের করব? তুমি P1 আর P2 দেখো, আমাকে বের করতে পারি ইচ্ছা করলে, যে কোনো একটা দিয়ে যদি আমি মোমেন্ট নেই, যদি আমি যে কোনো একটা P1 বরাবর বা যে কোনো একটা জায়গাতে আমি মোমেন্ট নেই, তাহলে কিন্তু আমি P2 তে এখানে মোমেন্ট নিলাম, এই মোমেন্ট এই পয়েন্ট যদি আমি মোমেন্ট নেই, দেখো P2 কোনো মোমেন্ট দিবে না, কারণ ডিস্টেন্স 0। তাহলে এই P1 দিবে, P1 সেখান থেকে 4 ডিস্টেন্স দূরত্বে বলে দিছিল 4, যেহেতু 4 অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেলগুলো 4 এখান থেকে এখান পর্যন্ত। তাহলে 4 ইন্টু P1, এখানে এটা একদিকে ঘোরাচ্ছে আর এইটা উল্টা দিকে ঘোরাচ্ছে, সমান হবে 80 ইন্টু 2.86। তুমি বলবা স্যার এইটা 2.86টা কোত্থেকে পাইলাম? যেহেতু একটা অ্যাঙ্গেল দেওয়া আছে চার্ট থেকে পাওয়া যায় ইউজুয়ালি, আর এখানে প্রশ্নে বলে দিচ্ছে। কেমন? সিজিটা তো বলে দিতে হবে না, তুমি বের করতে পারবে না, এটা তো বিল্ট আপ অ্যাঙ্গেল। আদারওয়াইজ আমরা একটাকে রেগুলার ধরে বের করতেও পারি, খুব কাছাকাছি হয়। সেখান থেকে আমি P1 এখান থেকে P1 4 P1 সমান যদি 80 ইন্টু 2.86 হয়, P1 এর মান পেয়ে গেলাম। ঠিক একইভাবে আবার উল্টা জায়গায় যদি P1 এর জায়গায় নিলে P2 পাবা, P2 এর জায়গায় নিলে P1 পাইলা। এখন তুমি কত বের করো? তোমার মনে আছে আমরা এখানে বের করছিলাম 0.707। এটা যদি মনে রাখো এখান থেকে, এটা কোনো আপত্তি নাই, বাট নাম মনে রাখার দরকার নাই। কিউটার মান 14.9 আমরা আগে করে আসছিলাম, এখানে তোমার হিসেবে 14.9 টি কিপ পার ইঞ্চ। না করলে আপত্তি নেই মামুনি আব্বু ক্লাস। সো আমরা এখান থেকে আমরা ওই আগের মতো করে 0.707 ইন্টু এল করে নিতে পারি, সমান হচ্ছে 57। তাহলে এল এর মানটা বের হয়ে যাবে। টি তুমি জানো, টি কত হবে জানো? 3/8 ইঞ্চির চাইতে কত হবে বলতে পারো? 1/16 বাদ দিয়ে নিতে হবে, বাদ দিলে টি এর মান বের হবে। করে ফেললে তুমি এখান থেকে বের করে ফেললা। বের করলে L1 এর মান কত, L2 এর মান কত। তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝুনি? হ্যালো স্যার বুঝি না ভালো মতো করে স্যার। সিজিটা সিজি 2.86 আর 1.14 এটা কিভাবে স্যার? এইটা হচ্ছে ইউজুয়ালি তোমরা মনে হয় ইয়াতে, আমি জানি না মেকানিক্স অথরিটিস বা মেকানিক্সে করে, ইউজুয়ালি এটা চার্ট দেয়া থাকে। কেমন? এই চার্ট থেকে এই পরীক্ষা এই কোশ্চেনে এটা দেয়া আছে। আর যদি ধরো দেয়া না থাকতো, তাহলে আমরা বের করতে পারতাম যে এইটার থিকনেস 3/8 ইঞ্চ। তুমি বের করতে মানে গতদিন আমরা করাইছিলাম না, তোমাদের না আর কিছু করালাম, যে সিজি বের করতে x বার সমান হয়, বের করে A1 1 বার প্লাস A2 বার দিবে। আর এইটা এই প্রশ্নে দেয়া আছে। কেমন? আচ্ছা এটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। আর তুমি তো বের করতে না দেওয়া থাকলে তুমি বের করতে পারবা। সেটা সিজি বের করলাম আমরা, P1 P2 এর মোমেন্ট নিলাম, বের করলাম। তারপর তো বাকিটা তো খুব সোজা। তোমার এখানে টি এর মান যে তুমি টি থিকনেস কত বলে আছে 3/8 ইঞ্চি, যেহেতু থিকনেস, তাহলে 1/16 বাদ যাবে, তাহলে এটা 5/16। তাহলে টি এর মান হচ্ছে 5/16। তুমি 0.707 ইন্টু টি ইন্টু 21 করলে তুমি পেয়ে যাবে এখানে 4.66। এই যে আমরা এই ক্যালকুলেশন এখানে দেখাইছি। তো 4.66 57 থেকে যদি 4.66 দেওয়া হয়, তাহলে 12.3 ইঞ্চ। আবার আরেকটা P2 এর মান 22.8 কে যদি 4.66 দ্বারা ভাগ করলো, তাহলে আসতেছে 4.89 ইঞ্চ। তার মানে L1 এর মান আসছে 12.3 বা 12.3 ইঞ্চ, L2 এর মান আসছে 4.89 বা 4.9 ইঞ্চ। কি বুঝতেছো নাকি আর কিছু লাগবে বলো? ও আচ্ছা, 4P টা কিভাবে আসছে বুঝুনি না। তোমাকে কিন্তু বলছে এই অ্যাঙ্গেলটা প্রথমে বলছে দেখো 4 ইঞ্চ বাই 4 ইঞ্চ বাই 3/8 ইঞ্চ, মানে কি এই অ্যাঙ্গেলটা, আমার মাউসটা দেখা যাচ্ছে কার্সারটা, এখান থেকে এই পর্যন্ত 4 ইঞ্চ। কেমন? আবার এই থেকে এই পর্যন্ত 4 ইঞ্চ। তার মানে কি হলো, এখান থেকে এখানে তোমার এই ফিগার থেকেও দেখা যাচ্ছে 1.14 আর 2.86 মিলে 4 ইঞ্চ। মানে
এই যে এই এস থেকে শুরু করে এস ইজ 4, কেমন? যখন আমি এই যে P1 এর কোনায় যখন মোমেন্ট নিলাম, তাহলে এখান থেকে নিশ্চয়ই ফোর্সের মান P1, আর ডিস্টেন্স মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স হচ্ছে 4, তাহলে 4 ইন্টু P1। কেন এটা কি হলো? এটা এই দিকে ঘোরাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে। আবার এই 80টা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে 80 ইন্টু 2.86। ক্লিয়ার? স্যার তোমরা নিজেদের ইয়াটা একটু মিউট করে রাখো, বাচ্চাদের কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ বলো, স্যার কেউ কিছু ওই যে বলতে বললেন চাইছে? L1 আর L2 এর যে ডিসপ্লেসমেন্টটা বললেন, এমানটা একটু বললেন যে বেশি হবে সিজি এর দিকে, ওইটা কেন কি মানে কথাটা ঠিকমতো বুঝতে পারিনি। খুব সোজা, তুমি একটা ফোর্স যদি আসে, বুঝতেছো, একটা একটা বাঁশের উপরে একটা ওজন ঝুলাইলা, একজনকে বসলা যে তুমি 1 ফিট কাছে, আরেকজনকে 5 ফিট দূরে সরাইলা, মানে যেখানে লোড মেকানিক্স পড়ে আসছো, একজনকে একটা বাঁশ দিলা 6 ফিট দূরে লম্বা, ওয়েট ধরাইলা 20 কেজি বা 50 কেজি। এখন একজনকে বললা তুমি লোডটার কাছে 1 ফিট কাছে ধরো, আরেকজনকে বললো তুমি 4 ফিট দূরে ধরো। বুঝতেছো কি বলছি? কার ঘাড়ে লোড বেশি পড়বে বলো? যে স্যার কাছে অবস্থান করবে। যে কাছে অবস্থান, রাইট। তাহলে এখানে এই এইটি কি একজন হচ্ছে কাছে 1 ফিট, সে কাছে বেশি, আরেকজন 2.8। কথা কি শুনতেছ? আমার ইন্টারনেট একটা স্টেবল হয়ে গেছে, unstable। আমার কথা শুনতেছো তোমরা? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শুনতে পাচ্ছি। দাঁড়া একটা মিনিট, আমার একটা সো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা কাছে আছে P1টা, সেই জন্য P1 এর কি বলে P1 এর মান বেশি হবে, লোড বেশি হইলে লেন্থ বেশি হবে, কারণ আলটিমেটলি তো প্রতি ইউনিট লেন্থ মানে একক লেন্থে সব জায়গায় ওয়েল্ডিং এ সমান নেয়, যদি থিকনেস সমান হয়। কেমন? পরিষ্কার? তোমাদের জি পরিষ্কার স্যার। হয়েছে? নেক্সট এই কোশ্চেনের আরেকটা এক্সটেনশন আছে, জি স্যার, বুঝতে পারছি। স্যার বি হ্যাঁ জি হচ্ছে স্যার। রিজলভ পার্ট এ। এই পার্টটাকে আবার নতুন করে করতে বলছে, assuming that fillet of maximum permitted size is added along the entire length of the end of the angle। মানে এই যে এন্ড আছে, আমরা এন্ড ফিলেট বলছিলাম, এখানে পুরো ইয়া করবে ওয়েবে, তারপরে তখন L1 আর L2 কত লাগবে। আবার বলছি 80 কিপি লোড, কিন্তু আগে প্রথমে সাইড না করে এন্ড দিয়ে করে নেবে, তখন আবার সাইড দিয়ে যদি শেষ হয়, এটা কি লাগলে L1 এর মান কত হবে, L2 এর মান। তুমি যদি ধরো বলে নিলা যে স্যার আমি আগের বার এটাকে আর এটাকে দুইটাকে সমান করে ফেলবো, তাহলে সমস্যা কি? কেউ যদি ভুলে সমান করে ফেলে, বলতে পারো কি সমস্যা হবে? রেসপন্স করো একটু। সমান করে ফেললে কিন্তু আর সিজি দেওয়া যাবে না, তখন কিন্তু এক্সেন্ট্রিক হয়ে যাবে, কতদিন বলছিলাম তাই না? দুইটা যদি সমান হয়ে যায় তখন কিন্তু এই স্যার কোশ্চেন রেজাল্টেন্টটা কারেক্ট সিজি প্লিজ দিয়ে স্যার। যাবে না। তখন আমি বললাম তোমার যদি কেউ ধরলাম যে L1 এর মান আসছিল আগের অঙ্কটাই, আগের অঙ্কটা L1 এর মান আসছে 12.3 ইঞ্চ, আর L2 এর মান আসছে 4.89, ধরো দুইটা মিলে আসছে 70 বা 18 ধরলাম। কেউ যদি বলে যে স্যার আমি এখানে 9 করব, এখানে 9 করবো, তা সমস্যা কি হবে? দুইটা মিলে 18 করলাম, আমার তো 18 লাগতেছে না, 18 করলাম। এখন আমাকে বলো যে সমস্যাটা কি হবে। রিঅ্যাকশন ফোর্সটা সিজি দিয়ে যাবে না, সেজন্য মোমেন্ট সৃষ্টি হবে। রিঅ্যাকশন ফোর্স দুটি সমান হয়, এর মাঝখান দিয়ে যাবে। কোথায় যাবে? 4 এর অর্ধেক মানে 2 দিয়ে যাবে। আর অ্যাপ্লাইড ফোর্সটা আছে হচ্ছে 2.86, তার মানে 80 ইন্টু 2.86 একটা মোমেন্ট হবে। যে মোমেন্টেরটা আমরা এখনো পড়িনি, পরে পড়বো। এই মোমেন্টটা আমরা চাই না ইউজুয়ালি, যদি যতক্ষণ পারি। কেমন? তাহলে এটা করা যাবে না, আমাকে একদম এক্স্যাক্টলি রিকোয়ারমেন্ট অনুসারেই করতে হবে। নেক্সট প্রশ্নে আসছিলাম। নেক্সট প্রশ্নে বলছে এই এন্ডে যদি করি তাহলে L1 L2 কত লাগবে। এবার আসি এখানে, এন্ডের লেন্থ কত জন হবে তোমার মনে আছে? 4 ইঞ্চি। এই যেখানে 4/4 অ্যাঙ্গেল বলছে, কেমন? তাহলে এন্ডের লেন্থ 4 ইঞ্চি।
4 ইঞ্চি পার ইউনিট লেন্থে তুমি বের করছো, একক লেন্থে আমার ফোর্স লাগ বা ইয়া হয় হচ্ছে 4.66, তাই না? এই ক্যালকুলেশনটা বুঝুনি তুমি? এই ক্যালকুলেশন, এই পাশের ক্যালকুলেশনটা তো বলছি আমি। ডিটেইলস বললে ভালো তো স্যার এটা। স্যার এটা একটু কনফিউশন আছে স্যার, আরেকবার ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, বলতেছি। আমি বললাম যে তোমাকে বললাম যদি প্লেটের থিকনেস বেশি হয়, কত বেশি হয়? 1/4 ইঞ্চ। 3/8 নিশ্চয়ই 1/4 এর চাইতে বেশি, কেমন? তাহলে কি করতে হবে? ওয়েল্ড লেন্থ হবে, ওয়েল্ডের থিকনেস হবে 116 ইঞ্চ কম। যেহেতু 3/8 আছে তাহলে 116 কম মানে 116 বিয়োগ দিয়ে আমি পাইলাম ওয়েল্ড থিকনেস হবে, যে এখানে ওয়েলটা এটা থিকনেস হবে 5/16 ইঞ্চ। পরিষ্কার? এবার এখন আমাদের দরকার ইউনিট লেন্থে কতটুকু, কারণ যেহেতু লেন্থ বের করবে একক লেন্থে, আমাকে বলে দিচ্ছে শিয়ার স্ট্রেস হচ্ছে 21 কেএস অ্যালাউবল। তাহলে ইউনিট লেন্থ মানে একক লেন্থ, তাহলে কিউ এর মান হচ্ছে এখানে এই পাশে হবে পয়েন্ট, একটু আগে আমরা বের করে আসছিলাম যে এখানে মনে আছে 0.707 টি হচ্ছে থিকনেস, লেন্থ হচ্ছে লেন্থ ইউনিট বললাম, আর হচ্ছে টাউ দ্বারা গুণ করলে আমি ফোর্স পাবো, তাই না? এখানে বললাম না অ্যালাউবল স্ট্রেস ইনটু লেন্থ অফ দ্য ওয়েল। তাহলে আমরা এখানে এই যে এই ইকুয়েশনে লেন্থটা আমরা ইউনিট নিছিলাম, অ্যালাউবল স্ট্রেস 21, থিকনেস অফ দা থিনার প্লেট মানে যেটা ওয়েল্ডের থিকনেস কত হবে? 5/16, 21 কে 5/16, আরেকটা যেন কি হয় 0.707, গুণ করো, তোমার কাছে আছে না ক্যালকুলেটর? এই যে আছে 5/16, তোমার কাছে ক্যালকুলেটর আছে? জি স্যার আছে স্যার, ক্যালকুলেটর 0.707 to 5/16 into 21 কত হয়? 0.707 হচ্ছে ওই যে মাঝখান দিয়ে ফেল করবে, 21 হচ্ছে অ্যালাউবল স্ট্রেস, আর 16 হচ্ছে ওয়েল্ডের থিকনেস, কত হয়েছে? 44.66 হয়েছে। স্যার 14.8 66 4.639 4.639 আসে স্যার। অসুবিধা নেই, 4.69 4.6 খুব একটা তফাৎ নাই, ঠিক আছে। আচ্ছা গেল, কেমন? তাহলে এইটা হচ্ছে এইটা, তাহলে আমি এখানে যখন বললো যে এই পুরা 4 ইঞ্চি করবে, তাহলে 1 ইঞ্চিতে যদি 4.66 হয় বা 4.64 হয়, তাহলে 4 ইঞ্চিতে কত হবে? 4 করলে এইটা আগে বের হয়ে গেল না, P3টা? কি বুঝতেছ? এই 4 ইঞ্চিতে 1 ইঞ্চি বললা তুমি 4.6439, তাহলে 4 ইঞ্চি, এখন 4 ইঞ্চি করবে সেটা আগে বলে দিচ্ছে। 4 ইঞ্চি করলে 1 ইঞ্চিতে যদি 4.639 হয়, তাহলে 4 ইঞ্চি কত এটা বের করতে পারবা না? 18.55 বা আমরা 18.6 লিখছি, অসুবিধা নেই, এইটুকু কিছু হবে। তাহলে 18.6, এখন এই দুইটা তুমি জানো না, P1 কত হবে P2 কত হবে, বাট এটা জানো আসি। তাহলে এইটা কিন্তু যেহেতু সব জায়গায় সমান, এটা কত দূরত্বে কাজ করবে? এখান থেকে 4 2, এখান থেকে 2, কারণ এটা তো সমানভাবে ওয়েল্ডিং করে আসছে, তাই না? এটার সিজিটা এই যে এই ওয়েল্ডিং এর রেজাল্টেন্ট সিজিটা কাজ করবে একদম মাঝখান দিয়ে। তাহলে ফোর্স হয়ে গেল 4টা, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফোর্স অ্যাপ্লাই করছে যেটা অ্যাকশন, সেটা 80, পিছনের ওয়েল্ড বা এন্ড ওয়েল্ডে হচ্ছে 18.6, আর দুইটা সাইড ওয়েল্ড আমি জানি না কত হবে P1 P2। একটা কথা সত্য, তুমি জানো যেহেতু অ্যাকশন হচ্ছে 80, তাহলে এই তিনটা মিলে হইতে হবে 80, তাই না? ফাইন। এখন আগের মতো যে কোনো একটাতে ফোন নাও, মোমেন্ট নাও। তুমি যদি এখানে মোমেন্ট নাও তাহলে তুমি পাইবা 18.6 ইন্টু 2 P1 ইন্টু 4, এই যে 18.6 ইন্টু 2 P1 ইন্টু 4 সমান হবে, ফোর্স হচ্ছে এটা 80 আর ডিস্টেন্স হচ্ছে 2.86, তাহলে 2.86 ইন্টু 80। এই ইকুয়েশন থেকে সলভ করলে তুমি পেয়ে গেলা P1 এর মান হচ্ছে 47.9, P1 এর মান হচ্ছে 47.9। এখন তুমি জাস্ট বিয়োগ করলে পারে, এটা জানো এটাও জানো, তাহলে এটা 80 থেকে এটা বিয়োগ করলে হবে যে 47.9 প্লাস 18.6, এই দুইটার যোগফল যদি 80 থেকে বের করো বিয়োগ করো, P2 এর মান পাবা 13.8, অথবা আবার উল্টা এখানে মোমেন্ট নিয়েও করতে পারো, একই কথা। তুমি বাই দিস টাইম জেনে আসছো যে 4.649 অথবা 66 যেটাই বলো, এইটা হচ্ছে কার ইঞ্চিতে, তাহলে লোড যখন জেনে গেলা 14.7, এটা ভাগ করলে তুমি পাবা, উল্টাটাকে ভাগ করলে পাবা কত ইঞ্চি। কথা বুঝুনি? জি স্যার বলে আচ্ছা এবার দেখো যে আবার আমরা রিপিট করি, এই অঙ্কটাতে কোন জায়গায় তুমি বুঝুনি এটা বলো, আবার রিপিট করবো দরকার হলে, কোন পার্টটাতে বুঝুনি বলো।
P3 টা একবার রিপিট করেন, P3 টা কোথা থেকে এসেছে বুঝিনি। থ্রিটা হলো বলছে কোশ্চেনটা পড়ি আবার কেমন, রিজলভ পার্ট assuming that relate well of the maximum permissible size, কত maximum 5/16 inch is added along the entire length the end of the angle, এই অ্যাঙ্গেলের এই দুইটা সাইড, অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে, এইটা একটা সাইড, এটা একটা সাইড, দ্যাট ইজ এই P1 একটা, P2 একটা সাইড, বা P1 এটাকে P2, আর এন্ড হচ্ছে এই যে এই সাইডটা, এই সাইডটার লেন্থ কত হবে বলো তো? 4 inch। 4 ইঞ্চি 4 ইঞ্চি হচ্ছে এন্টায়ার লেন্থ, মানে হচ্ছে এই পুরো 4 ইঞ্চি বরাবরই ওয়েল্ড করবেন। এইটা করার পর তখন L1 এর মান কত হবে আর L2 এর মান কত হবে, মানে P1 এর মান কত হবে, P2 এর মান কত হবে, এটা বের করতে বলছে, এটাই করতে বলছে প্রশ্নটা, তাই বলছে এই সুইম করতে বলছে, আগেরটা ছিল না এখন পিছনেরটা। তাহলে এটা যদি তোমার একক লেন্থে 1 ইঞ্চি লেন্থে তুমি কিন্তু বাইর করছো 4.639 বা 4.64, তাহলে এখানে যদি লেন্থ থাকে 4 ইঞ্চি তাহলে কত হবে 18.55 তোমরা বললা, তাই না? তাই তো, তাহলে এই যে P3টা হচ্ছে 18.55 বা দ্যাট ইজ 18.6 কিপস, 18.6 কিপস হচ্ছে এই যে ব্যাক অফ দা বা এন্ড অফ দা ইয়াতে কাজ করবে, এটা কি বুঝছো? জি স্যার, বোঝা গেছে স্যার। ফাইন, আর কোনো কিছু আছে এখানে বুঝার? মনে হয় নাই। আচ্ছা ফাইন, তাহলে আমি সামনে যাই। তার মানে আমরা কনসেন্ট্রিকের লোড সেন্ট্রয়েড দিয়ে যদি লোড যায় সেটা আমরা ওয়েল্ডের লেন্থ বের করতে পারবো। এইটা কিন্তু আবার নেক্সট সেমিস্টারে তোমাদের যখন স্টিল স্ট্রাকচার পড়াবে, প্লেট গার্ডার, ট্রাস, তখন ওয়েল্ড লেন্থ বের করতে হবে। তো ভালো করে শিখে যাওয়াটাই উচিত হবে যাতে এটার ইয়াদ না হয়, সমস্যা না হয়। এইবার আমরা যদি ধরো যে সেন্টার দিয়ে, যে সিটা হচ্ছে সেন্টার, এই লোডটা সি দিয়ে গেল তো সিজি দিয়ে গেল, তাহলে কোনো সমস্যা হইতো না, আমরা শেষ করতে পারতাম। কিন্তু সিজি দিয়ে না যায়, অন্য জায়গা দিয়ে যায়, তাহলে কি হবে? গতদিন আমরা ওয়েল্ডের জন্য পড়াইছিলাম, মনে আছে কিনা তোমাদের, যে এই লোডটাকে আমি এখানে আনতে পারি, শর্ত হচ্ছে এখানে একটা অপোজিট এবং ইকুইভ্যালেন্ট অপোজিট ফোর্স দিতে হবে। তখন এই যে এই পিটা আর এই পিটা মিলে একটা কাপল হবে, আর এই পিটা হচ্ছে একটা ফোর্স দিবে, মানে এটা কাপল মানে এটা টর্শন দিবে, এটা ফোর্স দিবে। তার মানে আমি কি পাইলাম? একটা সিজি দিয়া লোড পাইলাম, ইন এডিশন একটা টর্শন পাইলাম, যে টর্শনটার মান হচ্ছে পি ইন্টু ই, এই যে টর্শন পি ইন্টু ই, ইন এডিশন আমরা এখানে একটা ফোর্সও আছে। এই ফোর্সের জন্য তো আমরা অলরেডি বের করে ফেললাম ওয়েল্ডের লেন্থ কত হবে, আর টর্নের জন্য ওয়েল্ডের লেন্থ কত হবে সেটা আমাকে জানতে হবে। তো দুইটা মিলে যে রিকোয়ারমেন্ট সেটা আমাকে দিতে হবে, কেমন? তাহলে আমার কি দাঁড়াচ্ছে, গত ক্লাসের মতো যেমনটা আমরা ছিলাম, একটা পড়ছিলাম কি যেন পড়ছিলাম কিউ ডি, আর একটা পড়ছিলাম কিউ ই, এক্সেন্ট্রিক লোডের জন্য যেটা আছে আর এক লোডের জন্য যেটা আছে। কিউ ডি সরাসরি কত লোড আছে, কত লেন্থ আছে, পার ইউনিট লেন্থে কত হবে, টর্শনের জন্য কত আমরা বের করতে চাই। আমরা বললাম ডাইরেক্ট যেটা আছে, যেটা সেটা তার জন্য টোটাল ফোর্স, একটু আগে টোটাল ফোর্স কত পাইছিলাম এই অঙ্কটাতে 80, সেখানে টোটাল দ্বারা ভাগ করলে আমাদের 4.639 এখানে বলছি এটাকে। তার মানে ডাইরেক্ট ফোর্স যেটা সিজি দিয়ে যাবে তার জন্য হচ্ছে পি বাই সামেশন অফ এল, মানে কি যত কয়টা ওয়েল্ড আছে, প্রথম অঙ্কে 2টা ওয়েল্ড ছিল, দ্বিতীয় অঙ্কে আবার গিয়ে আমরা 3 দিকে ওয়েল্ড করছি, 3টার ওয়েল্ড লেন্থ দ্বারা ভাগ করলে যা হবে তা হবে। যদি এখন এক্সেন্ট্রিক বা টর্শনের জন্য যেটা হবে, তোমরা মনে পড়ে আসছিলাম গতদিন আমরা করছিলাম টিসি বাই জে, এক্সট্রা এডিশনাল লেস আসে, সেটা আমরা জে বের করতে চাই। যেহেতু টর্শনাল স্ট্রেস আমি পড়াইছি গত এই সেমিস্টারে, টিসি বাই জে বা টিআর বাই জে আসে, জেটা কি হবে? জে হচ্ছে তোমার, মনে আছে নিশ্চয়ই, মানে এরিয়া, যে কোনো যদি একটা রেক্টাঙ্গুলার জন্য হয় এটা কিউব, এখানে বলতেছে আই এর জন্য যেটা আসছে বিএইচ কিউব বাই 12, আর হচ্ছে এল মানে কি বলবো যে এরিয়া এডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার যে ইউনিট লেন্থ, আমরা ওয়েল্ডের লেন্থটা নিলাম না, ওয়েল্ডের উইডথটা যেটা আছে এটাকে বাইপাস করলাম, তাহলে এটা হচ্ছে এল কিউব,
আর হচ্ছে সামেশন এল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স বার মানে কি সেন্টার থেকে ওইটার দূরত্ব কত, এটার দূরত্ব কত, সব মিলাইয়া এগুলো যদি সাম করি তাহলে এইটা হচ্ছে বিএইচ কিউব বাই 12 আর এখানে হচ্ছে এডি স্কোয়ার। তাহলে এটাকে বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে আলটিমেটলি জে এর মান হচ্ছে এল মানে ওয়েল্ডের লেন্থ এল স্কোয়ার প্লাস সামেশন অফ এক্স স্কোয়ার প্লাস সামেশন ওয়াই বার স্কোয়ার। এই দুইটা যদি আমরা করতে পারি তাহলে জে এর মানটা পাবো। তাহলে আমরা যেমনটা বোল্ডের মধ্যে একদম ঠিক বোল্ডের থেকে আমরা এই ইকুয়েশনটা আর ডিরাইভ করলাম না, বোল্ডে কোলে আসছিলাম, মনে আছে তোমার, মনে আছে কিনা জানি না, কিউ টি এক্স যখন এক্স দিছিলাম এখানে টি মানে টরশন আর ওয়াই, আর এখানে শুধু জেটা চেঞ্জ করছিল, আগের যেটা ছিল সামেশন অফ এডি স্কোয়ার আর এখানে যে হচ্ছে একটা 12 মানে এল স্কোয়ার মানে ওয়েল্ডের লেন্থ স্কোয়ার বাই 12, যত কয়টা আছে 3 বার হলে 3 বার 3টার এল আলাদা করে যোগ করে স্কোয়ার করে যোগ করতে হবে। আবার প্রত্যেকটা ওয়েল্ডের জন্য এইটার জন্য এক্স কত, এটার জন্য ওয়াই কত বাইর করতে হবে, আবার এইটার জন্য এক্স বার কত, ওয়াই বার করতে বাইর করতে, এটার জন্য তোমরা অলরেডি করে আসছো এরকম। তাহলে এটা কিউটি এক্স মানে হচ্ছে যখন এক্স নিব এখানে তাহলে এখানে ওয়াই ডিস্টেন্স হবে, যেটার জন্য চাচ্ছি ওয়াইটা কত, তারপরে কতদিন আমরা এরকম করছিলাম কেমন। আর ডিটা বাইর করছিলাম, ডি এক্স যদি বাইর করি তাহলে এই যে যেই ফোর্সটা আমার এখানে আসছিল, সময় দেব পরে, এই যে ফোর্সটা পি ফোর্সটা তার তো দুইটা কম্পোনেন্ট আছে, এক্স ডিরেকশনে একটা ওয়াই ডিরেকশনে একটা। তাহলে এখানে যদি কিউ ডিএক্স বের করতে চাই, কারণ আমার আলটিমেটলি এখানে কিউ ডিএক্স লাগবে, তাহলে এই পি এর এক্স কম্পোনেন্ট ডিভাইড সামেশন অফ এল, আবার কিউ এর ওয়াই কমন, পি এর ওয়াই কম্পোনেন্ট ডিভাইড বাই সামেশন অফ এল। সেটা করলে আমরা এটা পেয়ে গেলাম। একটা অঙ্ক করলে মনে আমরা ভালো করে বুঝতে পারবো, যদি অঙ্কটা করি তাহলে যার যার কোনো ইয়াতে সমস্যা থাকলে আমরা বুঝে নেবো ইনশাল্লাহ। এখন আমাকে বলো যে অঙ্কটা করার আগে এই পার্টটা আমরা ওয়েল্ডিং এর জন্য আলাদা ইয়া করলাম না, শুধু এখানে ওয়েল্ডিং এর জন্য ছিল, বোল্টের জন্য ছিল টি ওয়াই ডিভাইড বাই এখানে জে বা সামেশন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা জাস্ট টি ওয়াই ঠিকই রাখলাম, জে এর জায়গায় যেহেতু একটা লেন্থ, তখন তো বোল্টটা ছোট ছিল পাই বাই 4 ডি স্কোয়ার ছিল, এখানে যেহেতু লেন্থটা একটা লেন্থ বেশি সেটার 12 স্কোয়ার বাই 12 আসছে, এইটাও চেঞ্জ। আর দুইটা কম্পোনেন্ট টি এক্স টি ওয়াই তো পেলাম, ডিএক্স ডিওয়াই পাবো হচ্ছে আমরা ওই ফোর্সটার এক্স কম্পোনেন্ট ওয়াই। আমরা অঙ্কটা করি, তারপরে অঙ্ক থেকে আরো কোশ্চেন আসলে ভালো বোঝা যাবে। একটা প্লেট দেখো, এটা একটা প্লেট, আরেকটা প্লেটের সাথে ওয়েল্ড কানেক্ট করবে। এ প্লেট ইজ অ্যাটাচড টু দ্য ফ্রেম, এটাকে ফ্রেম বলতে যেটা বলবো, অফ মেশিন বাই টু সাইডস ফিলেট ওয়েল্ড। ফিলেট ওয়েল্ড মনে আছে একটু আগে আমরা যেটা করছিলাম, এটা ছিল ফিলেট ওয়েল্ড, যে সাইড দিয়ে যেটা করে, এটা হচ্ছে ফিলেট ওয়েল্ড, বি ওয়েল্ড না ফিলেট ওয়েল্ড। as shown in figure 12.23, এটার মধ্যে এই যে এখানে যেটা আছে, determine the size of the welds, এই সাইজ মানে এটার লেন্থ কত, এটার লেন্থ কত, to resist a vertical load of 10 kips। এই 10টা কি সিজি দিয়ে গেল, একটু রেসপন্স করলে ভালো, 10টা কি সেন্ট্রয়েড দিয়ে গেল? না স্যার। Fine. Assume that the allowable shearing stress through the throat of the well is 21 kSI. কেমন? assume করা বলছে, না বললেও আমরা হয়তো assume ধরে নিতে পারবো। তাহলে এখন আমাকে বলো এটার যদি সেন্টারটা সিতে হয়, যে 2.4 ইঞ্চ 1.6 ইঞ্চ, এটা সিজিটা বলে দিছে, যদি এখানে থাকে আর এদিক থেকে 2.6 ইঞ্চ 3.4 ইঞ্চ এটা যদি বলে থাকে, বের করতেও পারি আমরা। যদি না বলে থাকে এখান থেকে তুমি তো বের করতে পারো ইজিলি, যে এটার যদি আমরা ঠিক বলছিলাম সামেশন অফ কি যেন বের করতে হয়, এ বার এক্স বার এ ওয়াই বার এ টু ওয়াই টু বার করলে আমরা এটা পেতে পারি। দেখো এটা কি, এক্স বার সমান হবে এ এক্স মানে এ ওয়ান এক্স ওয়ান বার এ টু, তাহলে এ ওয়ান কত তুমি বের করতে পারো 4, যদি এইদিকে ইউনিট দিই তাহলে লেন্থ তো সমান, একটা হলো 4 একটা হলো 6, বার ডিসটেন্স কত সেটাও বের করতে পারি আমরা। বের করে আমরা এক্স বার বের করলাম, এক্স বার বের করলাম আমরা। তুমি কি এটা বুঝতেছো? এই যে এটা বুঝিনি তোমরা, সিজিটা বের বুঝিনি? ফাইন, তাহলে কোনো সমস্যা নাই, এটা গেলাম। এখন পোলার মোমেন্ট অফ ইনারশিয়া একটু আগে যে ডেটা বলছিলাম আমরা ফর্মুলা লিখে আসলাম, x স্কয়ার বাই 12 x বার স্কয়ার প্লাস y বার স্কয়ার।
তাহলে তুমি একটা একটা করে বের করো। এ বি এর জন্য পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, ডিই এর জন্য কত হবে। এ বি এর জন্য তুমি দেখলা এখানে কি করলাম আমরা, এল টোটাল এলটা নিলাম এ বি এর জন্য 6, এলটাকে বাইরে নিয়ে আসলাম আর 1/12 এল স্কোয়ার লিখলাম। এ হচ্ছে 6 স্কোয়ার নিলাম 12, আবার এখানে ডিস্টেন্স হচ্ছে কত হয় তুমি বের করতে পারো, ডিস্টেন্স এক্স বার আর ওয়াই বার স্কোয়ার, তাই না? এক্স বার ওয়াই বার এটা বের করতে পারবে না, যে এখান থেকে এটা যদি সিজি হয়ে থাকে এক্স আর ওয়াই, তাহলে এখানে 3.4 এর থেকে তোমার 3 ইঞ্চ যদি বাদ দাও তাহলে 4.4 থাকে না তোমার। এই যে দেখো এটার সিজিটা কোথায় হইলো, আমাদের টোটাল সিজিটা এখান থেকে 3.4 ইঞ্চ, এখান থেকে 2.6 ইঞ্চ। তাহলে তোমার এইটার সিজি থেকে তুমি তো শিখছো এডি স্কোয়ার মানে ডি মান হচ্ছে টোটাল ওভারঅল সেন্ট্রয়েড থেকে যেটা রেসপেক্টিভ বডির সেন্ট্রয়েড, তাই 3.4 থেকে 3 বাদ দিয়ে 4 স্কোয়ার, কেমন? ঠিক আছে। আবার এই সিজি থেকে এই ডিসটেন্স, এইটার সিজির ডিসটেন্স 1.6 স্কোয়ার, তাহলে সামেশন অফ এক্স স্কোয়ার সামেশন অফ ওয়াই স্কোয়ার লিখলাম। লিখে আমরা পার্টের জন্য যেটা পোলার মোমেন্ট অফ ইনারশিয়া 30.43, আবার ডি পার্টের জন্য লেন্থ হচ্ছে 4 নিলাম 4, তারপর স্কোয়ার বাই 12 লিখলাম। তারপরে এইটার সিজিটা কোথায় হবে, এখান থেকে এই জায়গা থেকে 2 দূরত্বে, তাই এইটার সিজি 2.6 ধরে, তাহলে 0.6 ডিফারেন্স হচ্ছে 0.6 স্কোয়ার। আবার এখানে সিজি থেকে দূরত্ব হচ্ছে 2.4, লিখলাম 2.4 স্কোয়ার, তাহলে এই দুইটা সামেশন করলে সামেশন অফ জে করলাম, আসলো টোটাল জে আসলো 64.1। আর আমার টরশনটা কত আসবে, এই যে সিজি থেকে ডিসটেন্সটা কত আসতেছে দেখো, সিজি থেকে ডিসটেন্স আমরা বললাম 2.6 দূরত্বে, তুমি বললা যে 0.6 তুমি বুঝে নিছো, তাহলে এখান থেকে লোডটার দূরত্ব হচ্ছে পি সরাসরি হচ্ছে এক্স নাই ওয়াই আছে 10 ইন্টু 1.6 প্লাস 2, যেখান থেকে যেটা এখান থেকে যে দূরত্বটা আসছে সেই দূরত্বটা তুমি নিলা, যেখান থেকে 2.6 আর মিলে তুমি পাইলা এখানে আছে 4, 2.6 প্লাস 4 10 ইন্টু 2.6 মানে 66 কিপ ইঞ্চ, এটা হলো টরশন। আর জে এর মান পাইলাম 64.1। কারো যদি কোশ্চেন থাকে তাহলে আমরা এখানে যাইতে পারি অথবা এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলবা। জে এর মানটা আমরা ফর্মুলাটা আগে বের করে নিয়েছিলাম, জে এর মানের দেখো সামেশন অফ এল মানে লেন্থের দূরত্ব, যেটার যার লেন্থ আসবে, তারপর একটা রেসপেক্টিভ এল। হ্যাঁ কোশ্চেন বলো, কেউ জন হ্যান্ড রেজ করছো, বলো কোশ্চেন। কারো আবার কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ কেউ একজন হ্যান্ড রেজ করছো, কি কোশ্চেন আছে বলো। নীতি হয়ে গেছে। জি ও আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমরা যেখানে আসছিলাম সেখানে আমরা যে জে এর জন্য একটা ফর্মুলা লিখলাম, এল হচ্ছে সামেশন, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট প্রত্যেকটা জন্য দুইটা আলাদা করে, যার যেই ওয়েলটা নিবা তার লেন্থের স্কোয়ার এক্স বার ওয়াই বার। তুমি জানো এডি স্কোয়ার পড়ছো মানে হচ্ছে কোত্থেকে, টোটাল জি থেকে ওই যে বডিটা নিচ্ছ তীর দূরত্ব, সেটা আমরা এখানে করছিলাম। এই টোটালটার সিজি প্রথমে বের করছিলাম, আর প্রত্যেকটা সিজি তো হয় যার যার অর্ধেক দূরত্ব, কেমন? সেইটা বাইর করে আমরা সামেশন করে নিছি 64.1। আর টোটাল টরশন হচ্ছে আমার এই সিজি থেকে, এই দুইটার সিজি থেকে তার দূরত্ব এক্স নাই শুধু ওয়াই আছে, তাহলে ওয়াই ডিসটেন্স এখান থেকে 2.6 প্লাস 4 হচ্ছে ডিসটেন্স, আর লোড হচ্ছে 10, তো আলটিমেটলি 66 কি হচ্ছে টরশন। এখান থেকে যদি আমরা বের করতে চাই টোটাল জিনিসটা, তাহলে আবার রিপিট করা দরকার হলে কিউ ডি এক্স কিন্তু 0, কারণ কিউ ডি এক্স এর মানই নাই। তাহলে কিউ ডি ওয়াই হচ্ছে সামেশন অফ পি একটা সেখানে 10, আর টোটাল সামেশন অফ লেন্থ হচ্ছে 6 ইঞ্চি আর 10 ইঞ্চি 10 ইঞ্চি, তাহলে এইটা আসলো কিউ ডি ওয়াই এর মান আসছে 1 কিপ পার ইঞ্চ, এবং কিউ ডি এক্স যে নাই তাহলে কিউ ডি এক্স 0। এবার কিউ টি এক্স মনে আছে তোমাদের, টি ওয়াই বাই জে, টি তো 66, ওয়াই কত হবে, যদি কিউ টি এক্স বের করতে চাই, এখন ওয়াইটা কত, টি ওয়াই বলছে না, ওয়াইটা কত হবে বলো, এখান থেকে 2.4 দূরত্ব, তাহলে আমি 2.4 দূরত্বে নিই যদি এটাতে বের করতে চাই, এটা কোনটাতে ই টু ইতে ই পয়েন্টে যদি নেই, তাহলে এখান থেকে এই যে সেন্টার থেকে 2.4 দূরত্বে যেটা ওয়াই নিছি আর 65 করছি, পাইলো বাইর হলাম এটা। আবার এ পয়েন্টে যদি আসি, এটা 1.6 দূরত্বে নিলাম, টি তো আমার জানা আছে, যেও জানা আছে তা বাইরে গেল। আবার যদি ডি পয়েন্টে নেই, বি পয়েন্ট, কোনো পয়েন্টে তুমি বের করতে পারবা, তার মানে প্রত্যেকটা পয়েন্টে এখন কিউ ডি ওয়াই কিন্তু সব জায়গাতেই সমান। তাহলে তুমি যদি এখন সামেশন রেজাল্টেন্ট লিখতে চাও, শিখে আসছিলাম রেজাল্টেন্ট লিখে কিভাবে, এই যেখানে
কিউ ডি এক্স প্লাস কিউ টি এক্স সামেশন অফ স্কোয়ার, কিউ ডি ওয়াই প্লাস কিউ টি এক্স ওয়াই সামেশন অফ স্কোয়ার। তুমি রেজাল্টটা বের করতে পারো। তো সেখান থেকে আমরা কিউ এ কিউ টি প্রত্যেকটা পয়েন্টের কত ফোর্স আছে সেটা বের করতে পারি। আর যেহেতু তুমি আবার যত থিকনেস কত লাগবে সেটা জানতে, তাহলে সেটাও করতে পারবো। তুমি শিখে আসছো যে 14.9 টি হয়, একটু আগে আমরা শিখে আসছিলাম, তাই টি এর মান আমরা পেয়ে যেতে পারি। এটাকে রাউন্ডিং করলে অবশ্যই 1/16 মনে আছে 14.9 কোথায় আসছিল আমাদের? প্রথম শুরু করছিলাম যে 14.9 যদি 21 KSI হয়, টি এর মান তো আমরা আননোন এখানে, সেখান থেকে টি1 মানটা আনতে পারি। কেমন? এখানে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর কিউডি ওয়াইটা সমান কিভাবে বললেন ওইটা একটু? ও কিউডি এটা সমান কিভাবে বললাম, দেখো এখানে কিউ মানে ডাইরেক্ট ফোর্স, এখানে যেটাই দাও প্রত্যেকটা ইঞ্চি কিন্তু ভাগ করছো, পুরোটা দিয়ে ভাগ করছো। কেমন? পুরোটা মানে 6 ইঞ্চি আর 4 ইঞ্চি 10 ইঞ্চি, আর এটা সব 10 দিয়ে ভাগ করলে সব এখানে যা হবে এখানে তা হবে এখানে তা হবে, সব জায়গাতে সমান হবে ডাইরেক্ট ফোর্সটা। কারণ আমি কিন্তু ফোর্সটা এখন এখানে নিচ্ছি কোথায়? এই দুইটা ওয়েল্ডের সিজিতে নিছি। তেমন সিজিতে ফোর্স গেলে প্রতি ইঞ্চের জন্য সমান হবে। তোমরা যখন এটা করে আসছো, মনে আছে না, এই অঙ্কটা করে আসলাম, এই অঙ্কটা যখন করে আসলাম তখন কি হয়েছে? প্রতি ইঞ্চে সমান আছে না? জন্য প্রতি ইঞ্চে আমরা সমান বের করতে কত বের করছিলাম? 4.66 ইঞ্চ। তাহলে এইটাও এখানে কিন্তু আমরা কিউডিটা আর এখানে ধরি নাই। কিউডি মানে হচ্ছে এই ফোর্সটা এখানে নাই, ডি মানে হচ্ছে এই ফোর্সটা নিয়ে আসছি। আর সিজিতে নিয়ে আসলে প্রত্যেকটা ইঞ্চের জন্য একই ফোর্স হবে। আর কিউ ডি এক্স তো নাই, এক্স মানে এক্সই তো নাই। কথাটা কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আর স্যার ওখানে 1 প্লাস 2.68 ওইটা কিউ ওয়াই এর মানটা আমি সামনে যাব। হ্যাঁ কিউ সবার শেষ কিউ পৃষ্ঠায় ওয়াই 67 সবার 67 পৃষ্ঠায় স্যার, ওখানে যে কিউ ওয়াই এর মানটা 1 প্লাস 2.68। কিউ ওয়াই এর মান এটা না? দেখো তো তুমি কি বলছো, আমরা কি বলছিলাম ফর্মুলাতে? বলছিলাম আমরা বললাম যে কিউর মান হচ্ছে একটা হচ্ছে এক্স এর কিউ ডি ওয়াইটা যোগ হবে। তুমি বিজ্ঞানে ওয়াই কম্পোনেন্ট গুলো একসাথে যোগ হবে। ধরো কিউ ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই, সরি কিউ টি এক্স। কেমন? কিউ টি এক্স কত তোমার? এটা ছিল টি আর ডি এর মধ্যে, একটা টর্শনের জন্য আসবে একটা ডাইরেক্টের জন্য আসবে। কেমন? বুঝতেছো কি? এখানে মূল ফর্মুলাতে এখানে দেখো কিউ মানে হচ্ছে কিউ ডি এক্স প্লাস কিউ টি এক্স, একটা ডাইরেক্ট ফোর্স একটা টর্শন ফোর্স। আবার ডি ওয়াই প্লাস কিউ টি এখানে আসে, এবার এখানে আসে। কেমন? আমরা যদি এখানে আসি, এখানে আমার ডি এক্স যেহেতু নাই, শুধু কিউ টি এক্স আসছে। আর এখানে কিউ টি হচ্ছে, কিন্তু এইটা আবার কিউ ডি ওয়াই আছে। কত বল করছিলাম মনে আছে? কিউ ডি ওয়াই দেখো তো 10 ক্ষিপ লোড ছিল আর টোটাল লেন্থ ছিল 10, মান আছে না? এখানে 10 কে 10 দ্বারা করলে এই 10 কে 10 দ্বারা ভাগ করে এখানে 1 আসছে, এখানেও আসছে 1 আসছে। কেমন? বুঝছো তুমি? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এটা আমার এই নিয়ে আমাদের রিভেটেড এন্ড ওয়েল্ডেড জয়েন্ট শেষ হলো। আমাদের আর মনে 15-20 মিনিট বাকি আছে ক্লাসের। তাহলে আমরা নতুন টপিকসে যাব। এখানে এই নতুন টপিকসে যাওয়ার আগে এই রিভেটেড এন্ড ওয়েল্ডেড জয়েন্টের যদি কারো কোনো সমস্যা থাকে আমরা আলোচনা করতে পারি, তাহলে আমি 2-1 মিনিট নতুন টপিকসে যাব। আর এখানে কোনো সমস্যা তোমাদের? 63 পৃষ্ঠায় স্যার। 63 রাইট। হ্যাঁ যাচ্ছি বাবা, বলো। জি স্যার। কেন কি বুঝছো না বলো? মানে এ ফিগার থেকে বি ফিগার এই ফিগারটা বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, আমি বলছি। মানে এ থেকে কি বি ফিগার আসবে? আমি বলতেছি বাবা, এ থেকে বি ফিগার না, এটাকে এই দুইটা বি আর সি তে দুইটাতে ভাগ করছে। কেমন? কেমন জিনিসটা দেখো যে এতে এখানে দুইটা ফোর্স আছে, একটা হলো ডাইরেক্ট সিজি দিয়ে, প্রথমে হচ্ছে শুধু এই ফোর্সটা ছিল, এইটাকে আমরা সি পয়েন্টে দুইটা সমান এবং বিপরীতমুখী ফোর্স দিলে, আমরা মেকানিক্স থেকে জানি, নিউটন মহোদয় বলছিলেন যে আসলে এটা কোনো এফেক্ট করে না। কেমন? রেজাল্টেন্ট ফোর্স 0 হয়। তাহলে এইটাকে আমরা এইটাকে সাজালাম, সাজায় বললাম যে এই যে সি পয়েন্টে পি যাচ্ছে এটা ডাইরেক্ট ফোর্স, আর এই আরে শব্দ করলে তো আমাদের জন্য, হ্যাঁ তোমরা মিউট যদি তো করতে হয় হাইটাই দিতে হয়, একটু মিউট করে নাও। সো এই দুইটা ফোর্স, এই যে অ্যাপ্লাইড ফোর্স প্লাস এই যে অপোজিট ফোর্স, এই দুইটা মিলে একটা কাপল মান হচ্ছে এই যে এটা, এই যে কিউ।
তাহলে টি এর মান হচ্ছে পি ইন্টু ই, আর ইন এডিশন এখানে একটা ফোর্স থাকার কথা ছিল, তাহলে এটা আমরা শুধু টরশনটা নিয়ে আসলাম। এই যে এডিশন যেটা ফোর্স আছে সেটাকে এখানে না লিখে আরেকটা ফিগার রাখলাম, পি পিটা, এই যে এই পিটা এটাকে নিয়ে আসলাম, আর এই দুইটার পরিবর্তে টরশন নিলাম, এই দুইটা এখানে আছে। এটা যদি এখানে কাজ করে তাহলে রেজিস্ট করবে কি? তিনটা ওয়েল্ড। ঠিক এইটা যেই অ্যাকশনে আছে সে একই লাইন বরাবর কিন্তু অপোজিট দিকে, এটা যেমন ডান দিকে কাজ করতে, এটা বাম দিকে কাজ করতে, যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলে কাজ করবে। এটা হচ্ছে ডাইরেক্ট পার্টটা, যার মানটা যার মানটা আমরা নিজেরা কথা বল না বলে আমি একটু শুনে নাও, তারপর আমরা কথা বলবো। যার মানটা আমরা পেয়ে গেলাম, কিউডি এর মান হচ্ছে টোটাল ফোর্স ডিভাইডেড বাই যে তখন আমরা ওয়েল লেন্থ আছে সেটা দিয়ে ভাগ করলাম, সামেশন অফ লেন্থ, তাহলে এটা পাইলাম কিউডি। এখন এই কিউটিটা এটা কিন্তু যেহেতু ঘুরাইতেছে এক একটা এক এক ডিস্টেন্সে এরকম হবে, কেমন? এই মানটা আমরা একটু আগে এই পয়েন্টে কত হবে বাইর করলাম। তাহলে এই ফিগারটা হচ্ছে এই দুইটা মিলে হবে আলটিমেটলি এক একটা পয়েন্টে কিউ এর মান সমান। মানে এরকম যদি ফোর্স হয় যেটা সিজি দিয়ে না যায় তাহলে কিন্তু ওয়েল্ডিং এর সব জায়গায় একই রকম ফোর্স আসবে না। সেটাই আমরা একটু আগে পরে অঙ্ক করলাম, যেটা দেখলাম, দেখো কিনা, যেমনটা ই পয়েন্টে আসছে 4.43 আসছে 4.03, মানে দুইটা দুই রকম, কথা বুঝতেছে না? তো সেটা টরশন থাকলেই বা সিজি দিয়ে না গেলে এক এক রকম ফোর্স, আবার সিজি দিয়ে গেলে একদম প্রতি ইঞ্চিতে সমান সমান ফোর্স থাকে। এখন আবার আসছিল তুমি যেখানে আসছিলা এইটাতে, এবার কি এই ফিগারটা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এই ফিগারটা হচ্ছে টরশনের জন্য একটা, আবার ডাইরেক্ট ফোর্সের জন্য একটা। জি স্যার। ক্লিয়ার? আচ্ছা জি স্যার, ক্লিয়ার স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে বেশি 15 মিনিট সময়ের জন্য নতুন চ্যাপ্টার শুরু করলাম না, এই চ্যাপ্টারটা এখানে শেষ করে দিলাম। তোমাদের কাছে এর টপিকস আছে, নেক্সট ক্লাসে আমরা আইদার হেলিক্যাল স্প্রিং অথবা আনসিমেট্রিক বেন্ডিং শুরু করব, কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া স্যার। রাহমাতুল্লাহ। জি বলো। স্যার আপনি গত যে আপনাদের যে রিবেটের যে পিডিএফটা দিছিলেন, ওই পিডিএফ তো স্যার ঠিকমতো দেখা যায় না। কেন? স্যার ফিগারগুলো কাটা স্যার, অর্ধেক আছে অর্ধেক নাই, আর কিছু সলিউশন এবং প্রশ্ন অর্ধেক আছে অর্ধেক নাই, এরকম অবস্থা। আবার তাহলে PDF করে পরে। জি স্যার, অঙ্ক করতে পারতেছি না স্যার, একটু ভালো করে দিন। আচ্ছা ঠিক আছে, এটা তো হওয়ার কথা না রে বাবা। ঠিক আছে, আমরা শেষ করি আজকে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। লিঙ্কন